ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার গণিতের যে মডেল স্কুলগুলো আমি সমাধান করছি, আজকের আমি তোমাদের 7 নম্বর মডেল স্কুলটা সমাধান করব। চলো আজকে তোমাদের মডেল স্কুলের 7 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো কি বলছে। এক্স প্লাস 7 বর্গ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কত জানতে চাইছে। দেখো অপশান হচ্ছে 14, 49, 7, কোনটি নয়। এর মধ্যে কোনটি সঠিক হবে, উত্তর হবে। চলো দেখো প্রশ্নটা তুলে ফেলেছি আমি। দেখো এক্স প্লাস 7 হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 14x ইকুয়াল প্লাস কে। এর মধ্যে দেখো লক্ষ্য করো, এই সংখ্যাটাকে যদি আমরা মডিফাই করি, দেখো তাহলে এক্স প্লাস 7 হোল স্কোয়ারের সূত্র কি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ অর্থাৎ এক্স ইন্টু 7 হোল স্কোয়ার, 7 প্লাস 7 বর্গ। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার হলো এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 7 × 49। তাহলে কে এর মান কত বেরোলো, 49। অতএব কে ইকুয়ালস টু 49। কেমন? এখানে অপশানটা কোনটা হবে সঠিক উত্তর তোমাদের? অপশান হবে 49B। পরের প্রশ্ন দেখো, 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে মিনিটে কত মান হবে তা জানতে চাইছে। মিনিটে নিয়ে আসতে হবে, সেকেন্ডটাকে মিনিটে নিয়ে আসতে হলে কী হবে, দেখো 11টা 49 যদি সেকেন্ডকে মিনিটে কনভার্ট করি এক্ষেত্রে আসন্ন মান না মিনিটে প্রকাশ করলে কীভাবে হবে। দেখো 11টা 9 মিনিট বলছে 40 সেকেন্ড, 40 সেকেন্ডকে যদি আসন্ন মানে প্রকাশ করি তাহলে দেখতে পাচ্ছি আমরা 60 সেকেন্ডে 1 মিনিট জানি। 60 সেকেন্ডে 1 মিনিট জানলে কী হবে, এদিকে তার অর্ধেক কত 30 সেকেন্ড। অর্থাৎ আমরা জানি 5 বা 30, 5 বা 30, এখানে ক্ষেত্রে 5 হলে 1/5 হলে কত হবে, 30 সেকেন্ড হবে। 30 সেকেন্ডের বেশি বা কম হলে 30 সেকেন্ড অথবা 30 সেকেন্ডের বেশি হলে তার পূর্ববর্তী অঙ্ক 1 বেড়ে যাবে। অর্থাৎ এখানে 30-এর বেশি হচ্ছে, সুতরাং 30 সেকেন্ডের বেশি হচ্ছে, সুতরাং এখানে 9 ছিল 10 হয়ে যাবে। অর্থাৎ 11টা 9 মিনিট হবে। এই ক্ষেত্রে কোনটা হবে আসন্ন মানে প্রকাশ করলে 11টা 9 মিনিট না হবে না, 11টা 10 মিনিট হবে। 11টা 10 মিনিট কোনটা আছে, তবে এখানে অপশান ডি, 11টা 10 মিনিট তোমাদের সঠিক উত্তর। বেশ, পরের প্রশ্ন দেখো, 64/147কে কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ সংখ্যা হবে। চলো এই 64/149কে আসন্ন মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে কোন সংখ্যাটা বেরোচ্ছে দেখি। 64/147, 64/147কে যদি আমি ধনাত্মক সংখ্যা বের করতে হলে আমরা যদি 64কে লসাগু করি কত পাবো, 2 3 6, 2 2 4, 2 1 2, 2 6 12, 2 8 16, 2 4 8, 2 2 4। কত পেলাম, কতগুলো 2 পেলাম, দেখো দুটো 2 মিলে 2 বর্গ পাচ্ছে ইন্টু আবার একটা 2 মিলে কত 2 বর্গ পাচ্ছে ইন্টু আবার দুটো 2 মিলে কী হয় 2 বর্গ পাচ্ছে। এরপরে 147কে যদি লসাগু করি দেখতে পাবো আমরা 147কে যদি আমরা লসাগু করি 3 দিয়ে 3 4 12 27, 3 9 27, 7 7 49। আমরা পাচ্ছি 7 বর্গ একটা পাচ্ছে আর একটা 3 মুক্ত আছে, গুণিতক 3। তাহলে দেখতে পাচ্ছি আর একটা 3 যদি হয় তাহলে একটা ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা হতো, তাহলে এখানে 3 একটা প্রয়োজন হতো। তাহলে এই ক্ষেত্রে এই 3ই হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে 64/147কে কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এই 3। এই 3 হবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন চলো। দেখো বলা হচ্ছে প্রদত্ত কোনটি ত্রিভুজের সরসমতা শর্ত নয়। আমরা সরসমতা সে 4টি শর্ত দেখেছি, তার মধ্যে কিন্তু অ্যাঙ্গেল এর হতে পারে না কোনোদিন, এটা কিন্তু হবে না। বেশ, পরের প্রশ্ন দেখো, কোন ত্রিভুজের উচ্চতা সেই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্যের সমান হলে ত্রিভুজটি হবে। দেখো কোন ধরনের ত্রিভুজ, আমরা জানি ত্রিভুজ কোন ভেদে ত্রিভুজ হয় আর বাহুভেদে ত্রিভুজ হয়। বাহুভেদে ত্রিভুজ হয় সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। আর কোন ভেদে হয় শুকোকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। এক্ষেত্রে দেখতে পাচ্ছি কোন ত্রিভুজের বাহুর উচ্চতা, ত্রিভুজের উচ্চতা তার বাহুর সমান হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা মাত্র ত্রিভুজ হবে, যে ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি হয় এক্ষেত্রে দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজ, এক্ষেত্রে উচ্চতা কিন্তু এটাই। তো উচ্চতা যেটা তার একটি বাহুর মান, সেটা বুঝতে পারছো। এই সমকোণ ত্রিভুজের এই বাহুটা হবে গিয়ে তার উচ্চতা এবং এটি হবে তার লম্ব। কেমন? লম্ব অর্থাৎ ত্রিভুজের একটি বাহু। কেমন? বেশ, পরের প্রশ্ন দেখো, এখানে কোন ত্রিভুজ, অপশানটা কোনটা হবে, সমকোণ ত্রিভুজ, অপশান বি। দেখো এবিসি ত্রিভুজের এসিকে বৃহত্তম বাহু ধরলে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব হবে যদি, দেখো এসি বাহু আমি যদি চিত্র অঙ্কন করে এই ত্রিভুজটা যদি দেখি, দেখো এ বি সি বলছে এসি বৃহত্তম বাহু,
অর্থাৎ বৃহত্তম বাহু কোনটা হবে? বৃহত্তম বাহু হচ্ছে এসি। এসি যদি বৃহত্তম বাহু হয় তাহলে বাকি দুটো বাহু কোনটা? এ বি হচ্ছে আর বি সি হচ্ছে। আমরা ত্রিভুজের শর্ত কি জানি আমরা? যে বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতম বাহুদ্বয়ের যোগফল যদি বৃহত্তম বাহু অপেক্ষা বেশি হয় সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। অর্থাৎ এই দুটো বাহুর মান কিন্তু এই বাহুর অপেক্ষা এই দুটো বাহুর যোগফল কিন্তু এর অপেক্ষা বেশি হবে। অর্থাৎ আমরা লিখতে পারি কি? তাহলে এসি লেস দ্যান এ বি প্লাস বিসি। তাহলে এক্ষেত্রে কোন মানটা হচ্ছে দেখি। অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছি এ বি প্লাস এসি, এটা হবে না। এ বি প্লাস বিসি ইকুয়াল টু লেস দ্যান গ্রেটার দ্যান এসি, অর্থাৎ এইটা ঠিক হবে। অর্থাৎ ক্ষুদ্রতম বাহুদের যোগফল বৃহত্তম বাহু অপেক্ষা বেশি, সুতরাং এই অপশানটা তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, এ ইকুয়ালস টু -6 বি ইকুয়ালস টু 3 হলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার কত? দেখো দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার এর সূত্র একটা আছে। কী হয়? আমরা জানি যে 4ab সমান কী হয়? 4ab ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কেমন? তাহলে এই 4ab হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার এর মান কত বলেছে? এ ইকুয়ালস টু বলছে, এ ইকুয়ালস টু -6 বলছে, -6, আর বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বি ইকুয়ালস টু 3। বি ইকুয়ালস টু কত হবে? 3। বি ইকুয়ালস টু 3 হলে অপশান এ ইকুয়ালস টু -6 বি ইকুয়ালস টু 3 হলে তাহলে 4ab মান কত হবে? তাহলে 4ab ইকুয়ালস টু কত হবে? 4 ইন্টু এর মান হচ্ছে -6 আর বির মান হচ্ছে গিয়ে 3। তাহলে এই তিনটিকে একসঙ্গে যোগ করি, তাহলে 6 4 24, 24 3 72, আর সাইন হচ্ছে মাইনাস, অর্থাৎ -72 তোমাদের সঠিক উত্তর। অপশান বি সঠিক উত্তর। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হবে? আমরা জানি সূত্রানুযায়ী এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। অপশান কোনটা হবে? এ প্লাস বি। প্রশ্ন দেখো, একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন যে ট্রেনে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগে। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তাহলে আমাদেরকে উত্তর চাইছে সেকেন্ডে বের করতে হবে। অর্থাৎ আমি কিলোমিটার থাকলে মিটার হবে, আর সময় যদি থাকে এক্ষেত্রে সময় ঘন্টা যদি থাকে এক্ষেত্রে সেকেন্ডে কনভার্ট করতে হবে। চলো গণিতটা দেখো যে 15 সেকেন্ডে যায় ট্রেনটি তার নিজের প্ল্যাটফর্ম, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম। এখানে বলা হয়নি যে ট্রেনের নিজের দৈর্ঘ্য বলা হয়নি, শুধুমাত্র বলেছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা কেটে দেবো। সুতরাং আমরা 15 সেকেন্ডে যায় প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে 15 সেকেন্ডে। অর্থাৎ আমরা এক্ষেত্রে জানি কি বলেছে ঘন্টার গতিবেগ ছিল 60 কিমি ছিল, অর্থাৎ আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে এক্ষেত্রে 36 সেকেন্ড, 1 ঘন্টা সমান কত হবে? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ডে অতিক্রম করে 60 কিমি, অর্থাৎ কিমিকে যদি আমি মিটারে কনভার্ট করি তাহলে কি হবে? তাহলে 1000 দিয়ে গুণ হবে। বেশ, তাহলে 1 সেকেন্ডে কত হবে? সেকেন্ডে ধরা হয়েছে। 1 সেকেন্ডে যায় এত মিটার। তাহলে 3600 সেকেন্ডে 1 সেকেন্ডে যাবে কত? 1 সেকেন্ডে যাবে কত? 60 গুণিতক 1000 বাই 3600। আর 15 সেকেন্ডে যায় কতটা হবে? 60 গুণিতক 1000 গুণিতক 15 গুণ হয়েছে এদিকে, আর বাই নিচে 3600 আছে, কাটাকাটি করতে কত হলো? 50 × 5 সমান 250 মিটার। কেমন? পরের প্রশ্ন হলো, এক্ষেত্রে আমরা উত্তরটা পেয়ে গেলাম প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হলো? 250 মিটার। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? 250 মিটার। পরের প্রশ্ন দেখো, 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা। জমিটির প্রস্থ কত? চলো দেখো, তোমরা প্রথমে বলবে ধরি জমিটির প্রস্থ হবে x মিটার আর দৈর্ঘ্য হবে 30 মিটার। যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ কিন্তু দেওয়া নেই, আমরা প্রথমে জমিটির প্রস্থ ধরে নিয়েছি x মিটার। তারপর লিখবে জমিটির ক্ষেত্রফল, তাহলে কি কত হবে? তাহলে দৈর্ঘ্য যদি 30 মিটার, প্রস্থ x মিটার, তাহলে ক্ষেত্রফল হবে কি 30 গুণিতক x বর্গমিটার সমান 30x বর্গমিটার। তারপরে স্টেপে লিখবে কি 30x বর্গমিটারে চাষ করতে খরচ হবে কত? 150 টাকা। তাহলে 1 বর্গমিটার চাষ করতে খরচ হবে কত? 150/30x। জমিটির প্রস্থ 5 মিটার কম হলে প্রস্থ হতো কত হবে? x - 5 মিটার। এক্ষেত্রে তোমরা কী করবে? এক্ষেত্রে করবে জমির ক্ষেত্রফল হতো সেক্ষেত্রে যদি x - 5 যদি হতো, প্রস্থ যদি কম হতো, অর্থাৎ নতুন প্রস্থ যদি x - 5 মিটার হতো, এক্ষেত্রে জমির ক্ষেত্রফল কত হতো? x × x - 5 বর্গমিটার। আর এখন 1 বর্গমিটারে চাষ করতে খরচ হয় কত? চাষের খরচ হয় 1 বর্গমিটার চাষের খরচ হয় 5/x টাকা। আর 30 × x - 5 চাষের খরচ হয় কত হবে?
5/x ইন্টু 30 ইন্টু x মাইনাস 5 মিটার। আর এখানে কত হয়েছে 150 ইন্টু x মাইনাস 5x টাকা খরচ হয়েছে, এত টাকাটা খরচ হয়েছে। বেশ, পরে প্রশ্ন দেখো, প্রশ্নানুসারে 150 ইন্টু x মাইনাস 5/x টাকা x ইকুয়ালস টু 150 আমরা শর্ত অনুসারে করে দিয়েছি। বেশ, 120 টাকার ছিল, কী ছিল, 120 টাকা ছিল তোমাদের জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো সেক্ষেত্রে খরচ হতো 120 টাকা। এক্ষেত্রে শর্তানুসারে আমরা করেছি কি, দেখো, বা এই 150 ইন্টু x মাইনাস 5 এক্সট্রা 120 সঙ্গে গুণ হয়ে গেছে, আর এখানে 150টা এদিকে ভাগ করে দেবো, ভাগ করতে কত হবে 120x/150 হলো, পরে থাকলো এদিকে x মাইনাস 5, আর x মাইনাস 5 ইকুয়ালস টু 4x/5 কাটাটি হয়েছে, 120 সঙ্গে 150 কাটাটি হয়েছে, 4x/5 হয়েছে। আর নিচে দেখো 5 ইন্টু x মাইনাস 5টা যদি আমি এই 5টা এদিকে নিয়ে চলে আসি, 5টা x মাইনাস 5এর সঙ্গে কী আছে, গুণ হয়ে গেছে, তাই গুণ করেছি x ইন্টু x মাইনাস 5 ইকুয়ালস টু 4x। তাহলে 5x মাইনাস 25 ইকুয়ালস টু 4x, বা 5x মাইনাস 4x ইকুয়াল টু 25, x ইকুয়াল টু 25 মিটার। কেমন? জমির প্রস্থ কত হবে? 25 মিটার। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? তো জমিটির ক্ষেত্রফল সমান কত হবে? আগে দৈর্ঘ্য ছিল 30 মিটার, 30 ইন্টু 25 বর্গ মিটার। 30-এর সঙ্গে 25-এর গুণ যদি করি, মুখে মুখে 25 3 75 লিখে দেবো, আর একটা শূন্য বাকি ছিল, শূন্য বসে দিলাম, কত, 750 বর্গ মিটার। তাই জমিটির ক্ষেত্রফল হলো 750 বর্গ মিটার, আর জমির প্রস্থ ছিল 25 মিটার। চলো পরে প্রশ্ন। বলছে যে 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি? দেখো, এই দেখতে পাচ্ছি যে তাহলে এ বাহু দৈর্ঘ্য বের করতে বলছে, ক্ষেত্রফল দেওয়া আছে, বর্গমিটারের ক্ষেত্রফল দেওয়া আছে, আর ক্ষেত্রফল দেওয়া আছে, সুতরাং এর বাহুর মান বের করতে বলে বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে আমার মানটা, উত্তরটা বেরোতে পারে। দেখো, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ইকুয়ালস টু রুট 1.4641, আর দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে হলে বর্গমূল 1.0609। তাহলে এক্ষেত্রে মানগুলো আমি যদি বের করতে বলি, দেখি তবে বর্গমূল কত হবে। 1.4641 এর বর্গমূল কত হবে? আমি নিচে বর্গমূলটা করে দিচ্ছি। 1.4641 বর্গমূল কত হচ্ছে দেখো, আমরা শেষ থেকে দুটো করে সংখ্যা নিচে দাগ দিলে প্রথমে একটা মাত্র অঙ্ক পড়ে থাকছে। আমরা একে কিন্তু কোন জোড়ের বর্গে নামতায় কাটবো, তাহলে একের জোড়ের বর্গে কাটবো। একে 1, দশমিক থাকলো, দশমিকটা তুলে দেবো উপরের দিকে। তার নিচে পরবর্তী অঙ্কগুলো দেখো, জোড় করে নামবে, অর্থাৎ দুটো করে সংখ্যা নামবে, অঙ্ক নামবে 4, 6। বেশ, এবার দেখো এই সংখ্যা ডবল করে দাও 2। এখানে কোন জোড়ের সংখ্যা এখানে 46 কাটবে? 2 যদি এখানে বসে, এখানে 2 বসাবো, তাহলে 22 দুগুণে কত হবে? 44। কত নামলো? 6 থেকে 4 কত হবে? 2। আর কত নামবে? 4 নামবে, 24। আর এই সংখ্যা কিন্তু একটা কী হবে, এই সংখ্যা শেষের অঙ্কটা ডবল হয়ে যাবে। দেখো 2, 4, এই এখানে ফাঁকা রাখবো, এখানে যদি শূন্য বসাই, এখানে শূন্য বসাবো, তাহলে 240 শূন্যে 0 হবে, কত নামবে? 24 নামবে। আর আরও অঙ্ক কিছু আছে দেখতে পাচ্ছি এখানে, অঙ্ক বলতে এখানে 4 নামবে না, 1 নামবে, 241, এখানে 1 দাও, 241 একে 241 আমাদের হয়ে গেছে। তাহলে কত হলো? 1.21 হবে, 1.21, অর্থাৎ 1.4641 এর বর্গমূল কত হলো? সমান 1.21। কেমন? পরের প্রশ্ন দেখো, পরে না, আরেকটা দেখো বাকি আছে। দ্বিতীয় বর্গের বাহু দৈর্ঘ্য কত হবে দেখো। তাহলে এই ক্ষেত্রে বর্গমূল করলে 1.0609 এর বর্গমূল কত হবে? শেষ থেকে দুটো করে অঙ্ক নিচে দাগ দিয়ে দেবো। একটা মুক্ত হচ্ছে, একের একে হবে কোন বর্গের নামটা? 1 হচ্ছে, দশমিকটা তুলে দাও উপরে, দুটো অঙ্ক নামিয়ে হলো 06। তাহলে এই সংখ্যা ডবল করে দাও, ডবল করলে কত হবে? 2 হবে। এখানে কোন সংখ্যা বসলে 0.6 কাটবে, 6 কাটবে। শূন্য বসালে, যদি শূন্য বসায় তাহলে 20 শূন্যে 0 হবে, কত নামবে? 6 নামবে, 0, 9। বেশ, এই সংখ্যা 0 ডবল হবে না, 20 ফেলে রাখো। এখানে কোন জোড় হবে? যদি এখানে 3 বসাই, তাহলে 203 কত হবে? 609। কত হবে? উত্তর বর্গমূল কত হলো? 1.03। কত হলো? 1.03। আমাদের কি জানতে চাওয়া হয়েছিল? আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল যে দুটি বর্গের মধ্যে কোন বর্গের ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য বেশি হবে। কোন বর্গের বাহু দৈর্ঘ্য বেশি হবে? দেখতে পাচ্ছি বাহু দৈর্ঘ্য বেশি হবে, কিন্তু এখানে 1.03 আর এখানে 1.21। এখানে প্রথম বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য বড় হবে। প্রথম বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য
বাহুর দৈর্ঘ্য বেশি হবে, বেশি হবে। আর তারপরে কি বলা হচ্ছে, তারপরে বলছে যে কত বেশি হবে। দেখো দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হয়েছিল, 1.06 হয়েছিল, আর প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছিল 1.26। আমরা এটা যেহেতু বড় ছিল, কত বেশি হচ্ছে এর থেকে, তাহলে আমরা বেশি হচ্ছে বেশি বেশি কত বেশি হবে, তাহলে আমরা 1.21 বিযুক্ত 1.02 সরি 0.3 বাদ দেবো। তাহলে 1.21 থেকে 1.03 বাদ দিলে কত হবে, 11 থেকে 3 বাদ দিলে কত হবে, সরি হ্যাঁ 8, 8 3 11, 8 হবে। আর এদিকে 1 থাকলো, 1 নামলো, তাহলে 0.18 কতটা বেশি হবে, 0.18 মিটার বেশি হবে, 0.18 মিটার বেশি হবে। ঠিক আছে, বেশ পরের প্রশ্ন দেখো যে 0.9978 2 দশমিক স্থান পর্যন্ত আসমান লেখো, 2.99 পর্যন্ত। পরের অঙ্ক দেখতে পাচ্ছি 5 বেশি, অর্থাৎ 1 পূর্ববর্তী অঙ্ক বেড়ে যাবে, অর্থাৎ এখানে থাকলো 10, 10 হাতে 1, এখানে 10, 10 হাতে 1, এখানে কত হচ্ছে 1 হবে। তাহলে 0.9978 2 দশমিক স্থান পর্যন্ত আসমান কত হবে, উত্তর হবে 1। কেমন, মুদির দোকানের পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলেন যে 102 গ্রাম 102 গ্রাম, দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেবে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে 102 গ্রাম আছে, দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেবে, কিন্তু 202-এর দাম নেবে না। এক্ষেত্রে 202 গ্রাম পোস্তর দাম নেবে না, এখানে 100 গ্রামের পোস্তর দাম নেবে। এখানে কত, আসন্ন মানে প্রকাশ করলে কত হবে, এই 2টা কিন্তু বৃদ্ধি পাবে না, অর্থাৎ 100 + 2, অর্থাৎ 2টা কিন্তু 5-এর কম আছে, সুতরাং কী হবে, পূর্ববর্তী অঙ্ক বৃদ্ধি পাবে না, অর্থাৎ সুতরাং 100-র কাছাকাছি হচ্ছে, 102-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 100, সুতরাং 100 টাকা 100 গ্রামের দামই নেবে, মোদি কিন্তু 100 গ্রামের দাম নেবে। কেমন, পরের প্রশ্ন দেখো, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ সেতু যথাক্রমে 22 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে, ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত। তাহলে দেখো 5-এর প্রশ্নটা কী ছিল, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে, ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করো। দেখো তোমরা এভাবে করবে প্রশ্নটা, প্রথমে কি করবে, ট্রেনটির দৈর্ঘ্য 25 সেকেন্ডে যায় কত হবে, ট্রেনটি লিখবে প্রথমে, ট্রেনটি 25 সেকেন্ডে যায় 210 ছিল না, 210 মিটার, আর প্লাস নিজের দৈর্ঘ্য। ট্রেনটা 25 সেকেন্ডে যতটা জায়গা অতিক্রম করবে, সেই জায়গা সঙ্গে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। কেমন, নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। আর একটা 17 সেকেন্ডে অতিক্রম করে কি, ট্রেনটি 17 সেকেন্ডে যায় কত বলা হয়েছিল, 122 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য ছিল, নিজের দৈর্ঘ্য। তাহলে এক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি, দেখো এক্ষেত্রে দুটোকে যদি বাদ দিই কী পাবো, আমরা বিয়োগ করি, বিয়োগ করি তাহলে কী পাবো, ট্রেনটি 8 সেকেন্ডে যাবে। দেখো 25 থেকে 17 বাদ দিলে কত হবে, 8 হবে। আমরা যদি সাইন চেঞ্জ করে নিই, বিয়োগ বাদ দিচ্ছি না, 25 থেকে 17 যদি বাদ দিই তাহলে কত হবে, 8 সেকেন্ড হবে। 8 সেকেন্ডে যায় কতটা হবে, এদিকে দেখো 210 মিটার থেকে 122 মিটার বাদ দিলে কত হবে, 88 মিটার, 88 মিটার। কেমন, তাহলে ট্রেনটি, তাহলে নিজের দৈর্ঘ্য থেকে নিজের বাদ দিলে কেটে যাবে এই দুটো। কেমন, তাহলে 88 মিটার পরে থাকলে তো 8 সেকেন্ডে যাবে কত হবে, 8 সেকেন্ডে যায় কত, 88 মিটার পথ যাবে। তাহলে এক্ষেত্রে পরে দেখো, এক্ষেত্রে আমরা পাবো 1 সেকেন্ডে কত যাবে, 1 সেকেন্ডে যায় কত ট্রেনটি, তাহলে দেখো 1 সেকেন্ডে যাবে, তাহলে 88/8 সমান কিন্তু 11 মিটার, 1 সেকেন্ডে যাবে কত হবে, 11 মিটার। তারপর দেখো, তাহলে 17 সেকেন্ডে এর মধ্যে যে কোনো একটা ধরে নাও, তাহলে 17 সেকেন্ডে যাবে কত হবে, 17 সেকেন্ডে যায়, বা 17 ধরো বা 25 ধরো, যে কোনো একটা ধরে নিতে পারো। আমি করেছি 17 সেকেন্ডে, 17 সেকেন্ডে যায় কত হবে, তাহলে 88/8 ইন্টু 17, 88 ইন্টু বাই এই 88/8 ইন্টু 17, তাহলে আমরা 8 88 কাটলে ও 11 থাকবে, তাহলে 11 ইন্টু 17 কত হবে, 11 ইন্টু 17 গুণ করলে কত হবে তোমার, 11 ইন্টু 17 গুণ করলে কত হবে, 187 হবে, 187 মিটার। তারপর লিখবো নির্ণেয় ট্রেনটির দৈর্ঘ্য, এরপরে লিখবে অতএব নির্ণেয় ট্রেনটির
দৈর্ঘ্য সমান 187 মাইনাস 122 সমান কত হবে? 187 থেকে 122 বাদ দিলে 65 মিটার। অতএব পরে লিখবে, অতএব 10টি এক সেকেন্ডে যায় কত হবে? অতএব 20 এক সেকেন্ডে যায় 11 মিটার। তাহলে 1 ঘন্টা বা সেকেন্ডে যেতে হয়েছে, 1 ঘন্টায় যায় কত হবে? 1 ঘন্টা সমান 36 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে যায় কত হবে? সমান তাহলে 11/1000 দেবে, কেন 1000 মিটার থেকে কিমিতে প্রকাশ করছি, তাহলে 1000 দিয়ে ভাগ করব। 1000 ইন্টু কত হবে? 3600। এর দুটো শূন্য কেটে দেবো, এর দুটো শূন্য কেটে দেবো, 10 থাকলো। কেমন? তাহলে কত হবে? 11 ইন্টু 36 যদি গুণ করি, তাহলে 11 গুণিতক 36 যদি গুণ করি, নিচে 10 দিয়ে যদি ভাগ করি, এক্ষেত্রে কত হবে? 36 সঙ্গে 11 গুণ করলে কত হবে? 396 বাই কত? 10 সমান একের পিঠে একটা শূন্য, অর্থাৎ শেষ থেকে একটা অঙ্কের আগে দশমিক বসে 39.6 কত হলো? কিমি। তাহলে ট্রেনের গতিবেগ পেয়ে গেলাম আমরা, ট্রেনের গতিবেগ পেলাম 39.6 কিমি পার ঘন্টা। কেমন? আর ট্রেনটি আরেকটা কী ছিল, ট্রেনটির এক সেকেন্ডে গিয়েছিল কত? 11 মিটার গিয়েছিল, 11 মিটার পথ গিয়েছিল। তারপরে আমরা নির্ণয় করলাম কি? নির্ণয় ট্রেনটির দৈর্ঘ্য বের করলাম, ট্রেনটির দৈর্ঘ্য বের করলাম 65 মিটার। ট্রেনটি এক সেকেন্ডে যায় কত? 11 মিটার। 36 সেকেন্ডে যায় কত? 11/1000 ইন্টু 3600। আর কেননা আমরা মিটার থেকে কিলোমিটার নিয়ে আসতে হলে 1000 দিয়ে ভাগ করবো, ইন্টু 3600 দিয়ে, মানে সেকেন্ডে কি ঘন্টা থেকে সেকেন্ড করলাম, 3600 দিয়ে গুণ করলাম, করতে আমরা পেলাম কাটাকাটি করতে 11 ইন্টু 36/10 সমান 396/10 হলো। আর 396/10 অর্থাৎ 39.6 কিমি। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে, দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো 64 মাইনাস 16/p প্লাস 1/p², যখন p এর মান 1 হয়। চলো দেখতে পাচ্ছি 64 মাইনাস p/16/p প্লাস 1/p² হয়েছে। এক্ষেত্রে আমি যদি মান নির্ণয় করি, বর্গ নির্ণয় করবো, 64 বর্গমূল কত হবে? 28 64 8 বর্গ মাইনাস অর্থাৎ 2 ইন্টু সূত্র অনুযায়ী 2 পাবো, এটা যদি 8 ধরে ইন্টু, আর এটা 1/p একটু ফাঁকা দিয়ে প্লাস 1/p এর হোল স্কোয়ার ছিল, তাহলে এক্ষেত্রে হবে 1/p হবে সমান। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো এই মানটা পেয়ে গেলাম। মানটা আমাদের জানতে চাওয়া হয়েছিল যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে বলা হচ্ছে। দেখো পি এর মান ছিল -1 ছিল, এক্ষেত্রে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করি 8 মাইনাসের সূত্র হচ্ছে -1/p এর হোল স্কোয়ার ইকুয়ালস টু পি এর মান কত ছিল? তাহলে 8 মাইনাস 1/p, p -1 ছিল, -1 ছিল, 1 এর হোল স্কোয়ার। তাহলে +1/-1 এর সূত্রটা কী হবে? এখানে কী হবে? +1 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কি প্লাস হবে, 8 + 1 হয়ে যাবে। 8 + 1 হয়ে গেলে কত হবে? এই 8 আর কত হবে? 9 হয়ে যাবে, 9 এর বর্গ, 9 81 উত্তর। কেমন? পরের প্রশ্ন দেখো, এক্সকে দুটি বর্গ অন্তরূপে প্রকাশ করলে আমরা জানি, এটা কিন্তু বারবার আসছে, দেখো এক্সকে দুটি বর্গ অন্তরূপে প্রকাশ করলে আমরা পাবো কি? x প্লাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস, অন্তর বলেছে মাইনাস, তাহলে x মাইনাস 1/2 এর হোল স্কোয়ার। তাহলে হয়ে গেছে আমাদের এক্সকে দুটি বর্গ অন্তরূপে প্রকাশ করা হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো,2x minus 1/x plus 4 equals 2x minus 1/x equals to 4 হলে x² plus 1/4x² equals to কত? এর মানটা জানতে চাইছে। তাহলে 2x কিউব মান হয়েছে 2x মাইনাস না প্লাস দিয়েছে 2x minus 1/x, 1/x equals to 4 দিয়েছে। আর মানটা নির্ণয় করতে বলছে x² প্লাস 1/4x এর হোল স্কোয়ারের সমান কত জানতে চাইছে। প্লাসের মান আছে, এক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাবে এখানে 2x মান বিশিষ্ট আছে, এখানে x মান বিশিষ্ট আছে, নিচেরটা x আছে, এই যে 4 আছে। সুতরাং যদি 1/2 যদি উভয় ক্ষেত্রে গুণ করে দাও, কত ক্ষেত্রে কত হবে? যদি উভয় ক্ষেত্রে যদি 1/2 আগে গণিতটা করে দিয়েছি, দেখো 1/2 2x মাইনাস 1/x ইকুয়ালস টু যদি 4 হয়, এক্ষেত্রেও 1/2 গুণ হবে। উভয় ক্ষেত্রে যদি 1/2 গুণ করি কী হবে? এক্ষেত্রে 1/2 হলে 1/2 ইন্টু 2x মাইনাস 1/x ইন্টু 1/2 সমান, দেখো ইকুয়ালস টু 2 দুগুণে 4, 2 হলো, বা দেবে এদিকে বা দিলাম, 2 কেটে গেল, এক্স পড়ে হলো x মাইনাস 1/2x ইকুয়ালস টু 2 হলো। এবার দেখো x² প্লাস 1/4x এর মানটা নির্ণয় করব। তাহলে আমি যদি বর্গে রূপান্তরিত করি, x মাইনাস 1/2x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/2x
সমান এক্স মাইনাস 1/2 এর মান কিন্তু বলা হয়েছে 2, 2 এর বর্গ মাইনাস 2, 2 আর x কেটে গেল, -1 পড়ে থাকলো, 2 দুগুণে 4, তাহলে 4, 2 দুগুণে 4 হয়েছে, 4, 4 মাইনাস হবে, দেখো সরি এখানে প্লাস হবে, সরি এখানে মাইনাস হলে এটা প্লাস হবে, প্লাস 1 ইকুয়ালস টু কত হবে, 4 আর কত হবে 5, 4 কত হবে 5। দেখো পরের প্রশ্ন দেখো, পূর্ণবর্গকে প্রকাশ করে মান নির্ণয় করো। এটাকে পূর্ণবর্গকে প্রকাশ করে মান নির্ণয়, পি এর মান 2, কিউ এর মান -1, আর এর মান 3 বলা হয়েছে। চলো দেখো গণিতের অলরেডি আমি তুলে ফেলেছি। দেখো একে পূর্ণবর্গকে প্রকাশ করবো। দেখো পি কিউ এর হোল স্কোয়ার -2 ইন্টু পি কিউ ইন্টু, আর একটু ফাঁকা রেখে প্লাস 5 আর এর হোল স্কোয়ার, এখানে 5 আর বসিয়ে দেবে ইকুয়ালস টু, আর দেখো এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি কত হলো, পি কিউ -5 আর এর বর্গ। তাহলে এবার আমরা পূর্ণবর্গের প্রকাশ করে ফেলেছি, কিন্তু এবার মানগুলো বসাবো। পি এর মান ছিল 2, কিউর মান ছিল -1, আর এর মান ছিল 3। এক্ষেত্রে মানটা বসাবো। পি এর মান হলো 2 ইন্টু কিউর মান হচ্ছে -1 মাইনাস 5 এর মান কত আছে, 5 এর মান হচ্ছে 5 ইন্টু আর এর মান 3। এক্ষেত্রে মানটা দেখিয়ে 2 ইন্টু -1 অর্থাৎ 2 একে 2 -2 আর -5 3 15, কত হবে মাইনাসে প্লাস সংখ্যাতে যোগফল, অর্থাৎ 15 থেকে 2 যোগ করলে কত হবে 17 হবে। তো উত্তর কত হলো -17। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে যে সূত্রের সাহায্যে সরল করো। দেখো 3p প্লাস 2q মাইনাস 4r হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, এটাকে এ ধরা হচ্ছে, এটাকে বি ধরা হলে কত হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কেমন, এবার সূত্রের সাহায্যে সরলটা করে ফেলি। চলো দেখো প্রশ্নটা আমি তুলে ফেলেছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ যদি এ ধরি, এ যদি বি ধরি, তাহলে এ ইন্টু বি 2ab হয়েছে। তাহলে আমরা এর সূত্র অনুযায়ী জানি কি এস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এখানে প্লাস আছে মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে আমরা করতে পারি গিয়ে 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস 4r মাইনাস 2p মাইনাস কিউ এর, সরি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ হোল স্কোয়ার হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো। এবার আমরা ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস 4r মাইনাস 2p মাইনাস কিউ এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, দেখো প্লাস 4r মাইনাস 4r প্লাস 4 কেটে দাও, আর 2 মাইনাস 2p প্লাস 3p, অর্থাৎ 2p থেকে 3p বাদ দিলে কত হবে, p পড়ে থাকবে, আর কিউ দেখো এখানে মাইনাস প্লাস 2q কেটে যাবে। কত উত্তর হলো, এখানে 3p প্লাস, আর এখানে কিউ একটা ছিল, এখানে মাইনাস কিউ ছিল এইদিকে, এখানে কিউ থাকলে দেখতে পাচ্ছি এখানে কিউ কোথায় ছিল, 2q প্লাস 2q আর মাইনাস 2p ছিল, সরি এখানে কাটাটিটা একটু ভুল হয়ে গেছে। দেখো 2q অর্থাৎ প্লাস 2q মাইনাস 2q, এখানে 1 থাকার উচিত ছিল। এখানে 3p কোথায় দেখছি পেয়েছি 2p, তাহলে p থাকলো এখানে প্লাস 2q, আর এখানে মাইনাস কিউ, এদিকে থেকে কী হবে, কাটাকাটিটা এটা হলো না, এটা বাদ চলে গেল, মাইনাস হয়েছে, এটা কাটাকাটি হবে। প্লাস 2q থেকে মাইনাস কিউ বাদ দিলে কী থাকছে, প্লাস কিউ পড়ে থাকছে, প্লাস কিউ এর হোল স্কোয়ার, আর কিছু নেই। দেখো পি প্লাস কিউ এর হোল স্কোয়ার হয়েছে, আমরা সূত্র অনুযায়ী পাবো কি, এখানে বলা হয়েছে মান নির্ণয় করতে বলা আছে। অ্যান্সারটা তোমাদের মূলত এটাই থাকবে। যদি আমরা এটাকে সূত্রের সাহায্যে প্রকাশ করি কী পাবো, তাহলে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, এইটুকু করতে পারো। চলো পরের প্রশ্ন দেখো, বলছে m-1/m-2 ইকুয়ালস টু 6 হলে m-2 এর হোল স্কোয়ার প্লাস 1/m-2 এর হোল স্কোয়ার এর মান কত। চলো গণিতটা করি। প্রবলেমসটা তুলে ফেলেছি আমি। দেখো m-1/m-2 ইকুয়ালস টু এই 6 এর মানটাকে আমি মডিফাই কীভাবে করছি দেখো। তোমরা প্রথমে কী করবে, উভয় ক্ষেত্রে কিন্তু 2 বিয়োগ করবে। উভয় ক্ষেত্রে 2 বিয়োগ করলে কিন্তু মানটা হবে ঠিক এই একই রকম হবে। উভয় পদে 2 বিয়োগ করবে, উভয় 2 বিয়োগ করলে কত হবে, m-2 হয়ে যাবে। তাহলে m-2 তারপরে মাইনাসটা আছে, সুতরাং -1/m-2 হয়ে যাবে। সুতরাং ইকুয়ালস টু কত হবে, 6-2। উভয় পদে আমরা কী করি, -2 করেছি, এই পদে -2 করলে এই পদেও -2 হবে। -2টা m-2 এর সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি। সুতরাং কি মান হলো, m-2 -1/m-2 ইকুয়ালস টু 6-2 হলো। তো এই ক্ষেত্রে হবে কি, এক্ষেত্রে হবে m-2 -1/m-2 ইকুয়ালস টু 6 থেকে 2 বদলে 4 হচ্ছে। এবার এই মানটাকে আমরা যদি মডিফাই করি, এদিকে ধরবে না, আমি আবার লিখছি m-2 এর হোল স্কোয়ার প্লাস 1/m-2
এম মাইনাস টু এর হোল স্কোয়ার যদি করি, এক্ষেত্রে আমরা শর্তানুযায়ী জানি কি এই মানটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 × a × b হবে। এই সূত্রানুযায়ী গণিতটা আমাদের হবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী পাবো কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 × a × b। কেমন? তা কী হচ্ছে এক্ষেত্রে m মাইনাস টু এর মান যদি হয়, তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমি মডিফাই করি কী হবে, তাহলে m মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস, দেখো এক্ষেত্রে মানটা করব মাইনাস 1/m মাইনাস টু এর হোল স্কোয়ার যদি করি, এক্ষেত্রে দ্বিতীয় বন্ধনী দিয়ে যদি আমি করি হোল স্কোয়ার প্লাস 2 × m মাইনাস টু ইন্টু 1/m মাইনাস টু, তাহলে m মাইনাস টু কেটে যাবে। তো এক্ষেত্রে এর মানটা কিন্তু আমরা অলরেডি উপরে পেয়েছি 4 পেয়েছি, এগুলো 4 বর্গ প্লাস 2 একে 2 2 4 4 16 হচ্ছে, 4 4 16 প্লাস 2 সঙ্গত হবে 18। কেমন? উত্তর তোমাদের কত হলো? 18 হলো, সরি 18, 16 দিকে দিচ্ছে 18। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নিচে দেখতে পাচ্ছি সবগুলো জ্যামিতি করা আছে, জ্যামিতিটা তোমরা পেন্সিল কম্পাস সাহায্যে নিজেরা করবে, আর নিচেটা দেওয়া আছে গিয়ে তোমাদের স্তম্ভচিত্র অঙ্কন করতে বলছে। এই প্রশ্নগুলো তোমরা নিজেরা করবে, আর যদি তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, আমি এই প্রশ্নগুলোর একটা নতুন ভিডিও করে এগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই পর্যন্ত। এইগুলো তোমাদের 7 নম্বর সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের 7 নম্বর মডেল স্কুলটা সমাধান করলাম। এরপরে আমি সমাধান করব 8 নম্বর মডেল স্কুল। আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।